নমস্কার, দুপুর আড়াইটে আমি অয়ন চলে এসেছি আবার নিউজ 18 বাংলায়। আগামী 1.5 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো এবং অবশ্যই উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একেবারে মাটিতে মিশে গেছে, বহু ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত ঝড়ে। এই সমস্ত খবর দেখাবো, আপডেট দেব। মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ার যাচ্ছেন, সে খবরও দেখাবো। তবে তার আগে প্রথমেই দিলীপ ঘোষের খবর দেখাবো। দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যে কার্যত রাজ্যে রাজনৈতিক আলোড়ন পড়ে গেছিল, সমালোচনার ঝড় উঠেছিল। নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন কমিশন আজকে কড়া নিন্দা করলো নির্বাচন কমিশন সেই বক্তব্যের, এবং তাকে বলা হলো বিভিন্ন বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকতে। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, নির্বাচন কমিশন ঠিক কি বললো দিলীপ ঘোষকে? দেখো, জাতীয় নির্বাচন কমিশনের তরফে শোকজ করা হয়েছিল দিলীপ ঘোষকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মন্তব্য করার জন্য, এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে দিলীপ ঘোষকে শোকজ করা হলে দিলীপ ঘোষ শোকজের উত্তর দেওয়ার পর আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফে একটি অর্ডার জারি করা হলো, যেখানে স্পষ্টভাবেই বলা হলো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের নিন্দা করা হলো জাতীয় নির্বাচন কমিশনের তরফে। দিলীপ ঘোষকে সতর্ক করা হলো, যে নোটিশ দেওয়া হয়েছে বা যে অর্ডারটি দেওয়া হয়েছে সেখানে স্পষ্টত দিলীপ ঘোষকে সতর্ক করেছে জাতীয় নির্বাচন কমিশন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি যে মন্তব্য করেছেন তার কড়া নিন্দা করেছে জাতীয় নির্বাচন কমিশন। এর পাশাপাশি তাকে সেন্সার করা হয়েছে, আগামী দিনে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য করছেন তা বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও জানানো হয়েছে যে তিনি এই ধরনের মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, এবং সেই কারণে তাকে সতর্ক করা হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে অ্যাডভাইজারি জারি করা হয়েছিল, যেখানে কোন রকম ব্যক্তিগত আক্রমণ হলে কড়া মনোভাব নেওয়া হবে তা স্পষ্ট বলে দেওয়া হয়েছিল, শুধুমাত্র সেই ব্যক্তির বিরুদ্ধে নয়, সেই রাজনৈতিক দলের বিরুদ্ধেও। মনে করা হচ্ছে সেই কারণেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও জাতীয় নির্বাচন কমিশনের তরফে এই ঘটনা এবং তার প্রেক্ষিতে কি পদক্ষেপ নেওয়া হলো সেই বিষয় সম্পর্কে অবগত করা হলো। এবং শুধু তাই নয়, বিজেপি সর্বভারতীয় সভাপতির উদ্দেশ্যে জাতীয় নির্বাচন কমিশনের অর্ডার, আগামী দিনে যাতে দিলীপ ঘোষ এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন বা বিজেপির যে কোনো যারা প্রার্থী তারা যাতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকেন সেই বিষয় সম্পর্কে সতর্ক থাকতে। সব মিলিয়ে জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ দিলীপ ঘোষকে সতর্ক করা হলো, পাশাপাশি তাকে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হলো। ধন্যবাদ। এরপরে দেখা যাক দিলীপ ঘোষেই থাকেন কিনা এখনো পর্যন্ত। এবার দেখাবো বরানগরের খবর। বরানগরে প্রার্থীকে বিধানসভার সজল ঘোষ বিজেপির, আর সৌগত রায় দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী। এই সৌগত আর সজলে বাকযুদ্ধ দেখুন। সজল হেরে ভূত হয়ে যাবে, আমি এইটাই বলছি। ও তো সিটি কলেজের বাইরে কোথাও কিছু করেনি, একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর ছিল। বরানগর অথই জল, ও ডুবে যাবে। আমি একটা ছোট্ট ওয়ার্ডের কাউন্সিলর, সৌগত বাবু দেয়াল লিখন পড়ে নিন, বরানগর ভারতীয় জনতা পার্টি জিতবে জিতবে জিতবে। আর বলেছে না বরানগরে আমি অথই জলে পড়বো, ঠিকই বলেছে। এটাই তো আমি বলবো লোককে, যে বরানগর অথই জলে ভাসছে। একটু দুফোঁটা বৃষ্টি পড়লে বরানগর অথই জলে ভাসছে। এবার দেখাবো একটা বোমাবাজির ছবি। দেখুন, এক এক করে আসছে, এক এক করে বোমা ছুটছে, একদম ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। দেখছেন সিসি ক্যামেরার ছবি, বাইকে করে আসছে একের পর এক। দেখাবো বোমা ছোড়ার ছবি দেখাবো। দেখুন, একটার পর একটা বোমা ছুটছে। এই দেখুন বোমা ছুটবে, এই ডান হাতে এই ছুড়লো, ধোঁয়ায় ভরে গেল চারিদিক, আবার ছুড়লো। অর্থাৎ দেখতে পাচ্ছেন এই বোমাবাজির ছবি কোথায় জানেন? কোথায় আর হবে? দিনহাটায় তৃণমূল কংগ্রেসের 2 নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ। আবার পাল্টা বিজেপির জেলা সম্পাদক তিনি বলছেন, কোচবিহার জেলা সম্পাদক তিনি বলছেন তার বাড়িতেও বোমাবাজি হয়েছে। শুভঙ্কর, ঘটনাটা ঠিক কি ঘটেছে একবার জানতে চাইব। হ্যাঁ অয়নদা, দেখো, লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার। একাধিক রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছে, এবং গতকাল রাতে যেটা জানা যাচ্ছে, পুটিমারি 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়, তার বাড়িতে রাত 1টা নাগাদ একদল দুষ্কৃতী এসে বোমাবাজি করে। পাশাপাশি দিনহাটা শহরের
যুব তৃণমূলের সহসভাপতি মনোজ দে, তার বাড়িতেও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে তৃণমূলের অভিযোগ। আচ্ছা। যদিও এই তৃণমূলের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায়, যার বাড়ি দিনাটা শহরের 2 নম্বর ওয়ার্ডে, তিনি পাল্টা অভিযোগ করেছেন যে তার বাড়িতেই নাকি গতকাল রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বোমাবাজি করেছেন। তিনি সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করেন পুলিশ যে কি তার করছে বাড়ির সামনে এত কিছুর পরে পুলিশ কি করছে? আমরা তো সিসি ক্যামেরা ফুটেজ দেখলাম, একের পর এক বোমা ছোড়া হচ্ছে, সে যার বাড়িতেই হোক না কেন। পুলিশ কি তদন্ত করছে? হ্যাঁ দেখো, প্রতিটা ক্ষেত্রেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে, কিন্তু যতক্ষণে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যাচ্ছে। আর দিনাটা এত পরিমাণে রাজনৈতিক সংঘর্ষের ঘটছে, অশান্তির ঘটনা ঘটছে যে পুলিশ অনেকটাই কম। ফলে আর এই যে গন্ডগোল, সে গন্ডগোল কিন্তু ওঠে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী কি করছে? কারণ বহুদিন আগে থেকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এসেছে। আর কোচবিহারের দিনহাটা দেখাবো, গতকাল রাতেও কি হয়েছিল সেটাও দেখাবো। তবে এই রাতে এইরকম তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি, তারা কি বলছেন যে তৃণমূল নেতাদের বাড়িতে বোমাবাজি হয়েছে দেখুন। রাত 2টা হঠাৎ বিকট আওয়াজে বাড়ি দুটো কেঁপে ওঠে। অনুমান করতে পারলাম যে একটা বোমা ফাটলো, এরকম এটা অনুমান করতে পারলাম। বেরিয়ে দেখলাম চারদিকে, রাস্তার চারদিকে লোহার তার কাটা, প্রচুর সুতলি। আমার বাড়ি কেটে এই দেখবেন এখানে একটা বড় ফ্ল্যাগ ছিল, সেই ফ্ল্যাগটা খুলে রাস্তায় ফেলা দিচ্ছে। 100% বিজেপি করলো, তৃণমূলের ফ্ল্যাগ কারা খুলে নিয়ে রাস্তায় ফেলবে। ছেলেপেলেরা বাইক নিয়ে হুড় করে চলে গেল, বোম মেরে। বের হয়ে দেখি আবার 3-4টা বোম মাটিতে পড়ে রয়েছে। অবশ্যই লোকসভা নির্বাচন সামনে, ব্যাপক পরাজয় তারা নিজে বুঝতে পেরেছে, তাদের পায়ের তলার মাটি সরে গেছে। তৃণমূলের নেতাদের বাড়িতে যদি কিছু আক্রমণ করি তাহলে সাধারণ মানুষ, তৃণমূল যারা কর্মী আছে তারা ভয়ে থাকবে। এগুলো তো টেইলার দেখালো, ওরা বলে গেছে। তাই এরকম টেইলার আমরাও দেখাতে পারি, কিন্তু দেখাই না। আজকে থেকে নয়, গত কয়েক বছর ধরে দিনহাটা উত্তপ্ত। আর বিজেপি পাল্টা বলছে, মানে জেলা সম্পাদক, কোচবিহার জেলা সম্পাদক, তিনি আবার বলছেন তার বাড়িতেও বোমাবাজি হয়েছে কালকে। দেখুন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ গতকালকে রাতে আমরা দেখেছি আমাদের ভারতীয় জনতা পার্টির প্রচুর কর্মীদের বাড়ির ভেতরে বোম মারা হয়েছে, বাইরে মারা হয়েছে, এবং আমার নিজের বাড়িতেও, আমার বাড়ির সামনেও বোম মেরে গিয়েছে রাত্রি 1:15 নাগাদ। ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার ছিল, সেগুলো ছেড়ে ফেলা হয়েছে। এইসব নোংরা রাজনীতি তৃণমূলীরাই করে। আর গতকালের রাতে তো বোমাবাজির ছবি দেখালাম, যেটা বলছিলাম, গতকাল রাতে একেবারে দিনহাটায় আবারও মুখোমুখি একেবারে উদয়ন গুহ, নিশীথ প্রামাণিক। উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে এই হামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত যা খবর, ঘুঘুমারিতে এই অবস্থা কালকে রাতে ছিল। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কি ঘটনাটা ঘটেছিল এবং তাতে কারা গ্রেফতার হলো, কোন দলের? হ্যাঁ অয়ন্দা, দেখো, গতকাল রাতেই কোচবিহারের ঘুঘুমারিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। যেটা জানা গিয়েছে, উদয়ন গুহ দিনাটা থেকে, তার বাড়ি থেকে কোচবিহার আসছিলেন জেলা তৃণমূল পার্টি অফিসে, সেখানে দলীয় মিটিং ছিল। সে সময় ঘুঘুমারি এলাকায় বিজেপির একটা মিছিল ছিল। নিশীথ প্রামাণিক, কোচবিহার লোকসভা নিশীথ প্রামাণিক। হ্যাঁ শুভঙ্কর, উদয়ন গুহর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। সেই ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করেছে। এবং যেটা জানা যাচ্ছে, 5 জনের মধ্যে এখনো পর্যন্ত একজনের আমরা যেটা রাজনৈতিক পরিচয় জানতে পারছি, সেটা বিজেপি কর্মী। বাকিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এখনো পুলিশ পরিষ্কার করে কিছু জানাতে পারেনি। তবে পুলিশ যেটা জানিয়েছে, আরো অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো শুরু হয়েছে। অয়ন্দা, বিজেপি কর্মী এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে 1 জন, পরের আরো 4 জনের পরবর্তী সময়ে পরিচয় জানা যাবে। তারপরেও কি বিজেপি বলবে যে অভিযোগ উড়িয়ে দেবে, অভিযোগ খারিজ করে দেবে? এবার চলে যাচ্ছে অন্য খবরে, শেখ শাহজাহানের খবরে। বেতাজ বাদশাহ, শনিবারই আমরা জানিয়েছিলাম ইডি তাকে শোন অ্যারেস্ট করে, জেলে গিয়ে জেরা করে, জেরায় অসহযোগিতা, এবং সে অসহযোগিতার অভিযোগে তাকে শোন অ্যারেস্ট দেখায়। আর আজকে বসিরহাট আদালতে পেশ করা হচ্ছে শেখ শাহজাহানকে। কথা বলবো প্রতিনিধি অর্পিতার সঙ্গে। অর্পিতা, শেখ শাহজাহানের ইডির খুব দরকার কেন? দেখো, ইডির তরফ থেকে আজকে ইডির যে বিশেষ আদালত, অর্থাৎ কলকাতার যে সিটি সেশন যে আদালত, সেখানে আজকে তারা আবেদন করেন এবং সেই অনুযায়ী কোর্ট নির্দেশ দেয় যে আজকে বিকেল 4টেতে শেখ শাহজাহানকে নিয়ে সেখানে হাজিরা দিতে হবে, অর্থাৎ ইডির বিশেষ আদালতে তাকে পেশ করতে হবে। এবং এই অর্ডার হওয়ার পরে
একেবারে তাই। এবং এই অর্ডার হওয়ার পরেই ইডির টিমের তরফ থেকে একটি মেল করা হয়েছে এখানে বসিরহাট থানাকে, এবং অপর একটি সফট কপি এখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে বসিরহাট থানা এই জেল সুপার অর্থাৎ বসিরহাট যে উপসংশোধনাগার যেখানে রয়েছে সেখানে তার যে জেল সুপার রয়েছে তাদের মাধ্যমে এই কপি পৌঁছে শাহজাহানকে নিয়ে ঠিক তারা 1:45 নাগাদ অর্থাৎ জেলা পুলিশ অর্থাৎ বসিরহাট থানার পুলিশ একেবারে রওনা দিয়েছে সোজাসুজি কলকাতার উদ্দেশ্যে। সেখানে আজকে সিটি সেশন কোর্টে ইডির যে বিশেষ আদালত সেখানে তাকে আজকে পেশ করবে শুভেন্দু সাহার এজলাসে, এবং তারপর সেখানে শুনানি হওয়ার পর ইডির হেফাজতে তাকে নেওয়া হবে, এমনটাই কিন্তু ইডি সূত্র থেকে খবর। প্রথমত দুটি কারণ রয়েছে, একটি জেলে গিয়ে জেরার সময় প্রচুর সেখানে কয়েকটি নাম পাওয়া গিয়েছে যারা কিনা সাক্ষী হিসাবে যাদের বয়ান গুরুত্বপূর্ণ, তবে এই সাক্ষীরা যদি ডিলে হয় তাহলে কিন্তু পালিয়ে যেতে পারে। দ্বিতীয়ত এই শেখ শাহজাহানকে জেরা করে বেশ কিছু তথ্য প্রমাণ মিলেছে বলে ইডি আধিকারিকরা জানাচ্ছেন। এই দুটি তথ্যের ভিত্তিতেই বা এই দুটি কারণের জন্যই মূলত আজকে এই যে এর প্রোডাকশন মধ্যে কি ইডির ওপরে হামলা এবং জমি জমা কেড়ে নেওয়া এই সমস্ত কিছু আছে, পিএমএলও আছে? দেখো এখানে রেশন দুর্নীতি মামলা ছাড়া বাকি যে মামলাগুলো রয়েছে, যেটা কিনা এই মাছের ভেড়ি ব্যবসা বা শাহজাহানের বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত যে অভিযোগ অর্থাৎ জমি কেড়ে নেওয়া, কখনো কাউকে হুমকি দেওয়া, খুনের হুমকি দেওয়া, এই সমস্ত এবং পিএমএলএ সহ একাধিক ধারায় মামলা রুজু, এবং এটা কিন্তু একটা নতুন এফআইআর, সেই কারণেই কিন্তু সিটি সেশন কোর্টে তাকে পেশ করে সেখানে ইডি হেফাজতে নেওয়া হবে। তা না হলে যেটা মাদার কোর্ট অর্থাৎ বসিরহাট যে আদালত ছিল সেখানেই হতো, কিন্তু সেটা হচ্ছে না। মূলত এই সিটি সেশন কোর্ট অর্থাৎ কলকাতার যেটা কিনা ইডির বিশেষ আদালত সেখানে আজকে সাধারণ মানুষের মধ্যে অনেকে আলোচনা করছেন যে ইডি নিয়ে নেবে মানে কি দিল্লিতে এবার শেখ শাহজাহানকে পাড়ি দিতে হবে, দিল্লিতে ইডি নিয়ে যাবে।